হ্যালো এভরিওয়ান। আজকের টপিক মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো পলিটি দিয়ে স্টার্ট করলাম। তো এভাবে পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, যেটা মানে জিকের যে পোর্শনটা, তো ওটা মানে সব সাবজেক্টে পরপর যে টপিকগুলো হয় সেই ক্লাসগুলো আমরা একসাথে করব। তো পলিটিতে স্টার্ট করলাম। আজকে প্রথম চ্যাপ্টারের যে যেটা করবো সেটা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো কনস্টিটিউশন, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আগে জানতে হবে যে কনস্টিটিউশন একটা দেশে কেন দরকার। সো কনস্টিটিউশন আগে জানতে হবে কনস্টিটিউশন কী। কনস্টিটিউশন হলো একটা বই, সেটা রিটেনও হতে পারে, সেটা আনরিটেনও হতে পারে। যেমন এমন কিছু দেশ আছে যেখানটায় কনস্টিটিউশন রিটেন না, আনরিটেন। তার মানে ইন্ডিয়া একটা দেশ যেখানটায় কনস্টিটিউশনটা কিন্তু রিটেন কনস্টিটিউশন, মানে হাতে লেখা কনস্টিটিউশন। তো নেক্সট জানতে হবে যে কনস্টিটিউশনটা কেন দরকার। কনস্টিটিউশন মেনলি দরকার টু কন্ট্রোল এ নেশন, মানে কী করে একটা দেশ নিয়ন্ত্রিত হবে, কী করে পরিচালনা হবে, কী করে ফিউচারে মানে কোনো ঘটনা যদি ঘটে তো সেই ঘটনার বেসিসে কীরকম কী স্টেপ নেওয়া যেতে পারে। মানে অ্যাকচুয়ালি মানে একটা দেশকে চালনা করার জন্য যে নিয়ম দরকার সেই টোটাল নিয়মটাই লেখা থাকে কনস্টিটিউশনের উপরে। তো প্রথমে জানতে হবে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করে তৈরি হলো, বা সেই কনস্টিটিউশন তৈরির পেছনে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। অ্যাকচুয়ালি প্রথমে হলো কনস্টিটিউশন ব্যাপারে জানবো। A constitution lays out certain ideals that forms the basics of the kind of country a nation aspires to be. প্রথমে জানতে হবে যে এই যে কনস্টিটিউশন যে ট্রেডিশনটা, কনস্টিটিউশন তৈরির বিষয়টা, এটা সর্বপ্রথম কোথায় সূচনা হয়েছিল। তো ফার্স্ট ট্রেডিশন অফ কনস্টিটিউশন began in USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা হয়েছিল 1787। সেই টাইমে কনস্টিটিউশন তৈরি করার যে বিষয়টা তখন স্টার্ট হয়েছিল। তো কনস্টিটিউশন কী? কনস্টিটিউশন হলো একটা দেশের কী করে দেশটা চলবে, মানে সামনে কীভাবে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারে, বা কী করে দেশের অভ্যন্তরীণ যে ঘটনাগুলো ঘটার ফলে কী করে তার মানে সেটা ঠিক করা যেতে পারে, সব কিছু ডিটেলসে কনস্টিটিউশনে লেখা আছে। নেক্সট, এবার কনস্টিটিউশনকে পরিচালনা করার জন্য কাকে দরকার? টু ক্যারি কনস্টিটিউশন। মানে কনস্টিটিউশনকে ক্যারি করার জন্য, ক্যারি তো মানে এটা একটা বই, তো সেই বইটাকে সঠিকভাবে ইউজ করা বা সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য কিছু গভর্নমেন্টের দরকার। কিছু গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অনেক ভাগ থাকে, যেমন কমিউনিস্ট হতে পারে একটা কমিউনিস্ট টাইপ অফ গভর্নমেন্ট। নেক্সট হতে পারে মোনার্কিক টাইপের গভর্নমেন্ট, হতে পারে টোটালিটারিয়ান গভর্নমেন্ট। নেক্সট হতে পারে অলিগার্চিক গভর্নমেন্ট। তো কমিউনিস্ট গভর্নমেন্ট মানে কি? সোর্স অফ মিনস অফ প্রোডাকশন কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। চায়না, লাওস, নর্থ কোরিয়া, কিউবা, ভিয়েতনাম, এগুলো কমিউনিস্ট গভর্নমেন্ট। তাহলে কমিউনিস্ট হলো। মোনার্কি গভর্নমেন্ট কি? এমন একটা গভর্নমেন্ট যেটা সিঙ্গেল পার্সনের দ্বারা কন্ট্রোল হচ্ছে, মানে সিঙ্গেল পার্সনের দ্বারা কন্ট্রোল হচ্ছে সেই নেশনটা। যেমন কি হতে পারে, মাত্র সেখানে কোনো রাজা আছে, কিং আছে, যে সিঙ্গেল একজন পার্সন দ্বারা গোটা নেশনটা কন্ট্রোল হচ্ছে, যেমন নর্থ কোরিয়া। নেক্সট টোটালিটারিয়ান। টোটাল মানে হলো মানে ইট রিফার্স টু টোটাল কন্ট্রোল ওভার লিভস অফ সিটিজেন্স বাই হুএভার ইজ রুলিং, বা টোটাল মানুষরাই টোটালটাই সরকার।
কোনো পার্টিকুলার একজনের না। এই মোনার্কিক যেটাকে আমরা ডিক্টেটরশিপও বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে অলিগার্চিক। অলিগার্চি মানে হলো এ গভর্নমেন্ট অফ ফিউ, মানে কিছু মানুষই হলো সেই সরকার যারা দেশটা কন্ট্রোল করছে। তো সেরকম আছে ইরান, রাশিয়া। ওকে, ইরান হতে পারে, রাশিয়া, এদের এক্সাম্পল ইরান, রাশিয়া। এবার আমাদের কনস্টিটিউশনকে তৈরি করার জন্য একটা অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। তো আমাদের প্রথমে কি কনস্টিটিউয়েন্ট তৈরি করার জন্য টু মেক অফ আওয়ার কনস্টিটিউশন কী তৈরি হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কী তৈরি হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করার জন্য। তো সবার প্রথম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ড্রাফট তৈরি হয়েছিল সেটা করেছিল মতিলাল নেহেরু। কী করেছিল? মতিলাল নেহেরু। তো প্রথমে জানতে হবে কি দ্য আর্লি ড্রাফট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে করেছিল? সো দ্য আর্লি ড্রাফট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করেছিল মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। যদি কোশ্চেন করে মতিলাল নেহেরুকে, মতিলাল নেহেরু হলো জওহরলাল নেহেরুর বাবা। ওকে, মতিলাল নেহেরু। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1928 সালে। তো নেহেরু রিপোর্ট যেটা হয়েছিল 1928। এবার কি বলবো কি এই যে মতিলাল নেহেরু ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার জন্য যে আর্লি ড্রাফট তৈরি করেছিল সেই ড্রাফটটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট। আর এই নেহেরু রিপোর্ট হয়েছিল 1928 সালে। আর এই নেহেরু রিপোর্টটা সব পার্টির দ্বারা সাবমিট হয়েছিল, মানে ওখানে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যেসব পার্টিগুলো ছিল সেই টোটাল পার্টির দ্বারা সাবমিটেড হয়েছিল লখনৌতে। কোথায়? লখনৌতে। ওকে, লখনৌ। নেক্সট, আর এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে আইডিয়াটা যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা তৈরি হবে, এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করা হবে, কী করে কী করা হবে, মানে মেন কথাই যে প্রপোজড করেছিল। তো প্রপোজাল কে দিয়েছিল? প্রপোজাল দিয়েছিল কে? তার নাম ছিল এম এন রয়। তো ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে এম এন রয় হচ্ছিল ফার্স্ট হু প্রপোজ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, প্রপোজড এম এন রয়। ওকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য যে প্রথম প্রপোজাল দিয়েছিল তার নাম হলো এম এন রয়। এটা কত সালে দিয়েছিল? সালগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে 1934 সালে এটা দিয়েছিল। ঠিক তারপরে 1935 সালে কী হলো? 1935 সালে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডেড এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো তার আগে বলি এই যে কনস্টিটিউশনটা তৈরি করা বা কনস্টিটিউশন ডিমান্ডের জন্য যেসব কথাগুলো হয়েছিল ডিমান্ডের জন্য, তো এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি এই সব কিছুর পিছনে কিন্তু একটা দলেরও যোগদান ছিল। তার নাম ছিল কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ছোট্ট করে বলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী জিনিস? তো আইএনসি ছিল একটা দল, কিন্তু তখন কিন্তু রাজনৈতিক দল ছিল না, যেটা এখন রাজনৈতিক দল হয়েছিল। তো আইএনসি তৈরি হয় 1885 সালে। তো এখানটায় প্রতি বছর সেশন বসতো। 1850 সালে আইএনসি তৈরি হয়। এই আইএনসি তৈরি হওয়ার পেছনে প্রধানত দুজন ব্যক্তির নাম আমরা জানতে পারি। একজন ও হিউম, অ্যালান অ্যাক্টিভেন হিউম, আর একজন ছিল দাদাভাই নৌরোজি। তো এগুলো আমরা পরের চ্যাপ্টার ডিটেলসে পড়বো। তো এই আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মানে সাপোর্ট করেছিল। অ্যাকচুয়ালি ওরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার জন্য মেনলি তো আমাদের ডিমান্ড ছিল কনস্টিটিউশন তৈরি করা। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার জন্য যে ডিমান্ড রেখেছিল সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রেখেছিল কত সালে? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রেখেছিল ডিমান্ড রেখেছিল কত সালে? এটা রেখেছিল 1935 সালে। তাহলে এবার আমরা রিভিশন করব। ফার্স্ট রিভিশন কি? তো কনস্টিটিউশন কী জিনিস? কনস্টিটিউশন হলো কোনো দেশকে কী করে পরিচালনা করা হবে বা সেই দেশের যে নিয়মকানুন বিষয়টা সব কিছু কনস্টিটিউশনের মধ্যে লেখা থাকে। সেটা হতে পারে রিটেন কনস্টিটিউশন,
সেটা হতে পারে আনরিটেন কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেটা কিন্তু রিটেন কনস্টিটিউশন। এবং এটাও বলতে হবে যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেটা হলো বিগেস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। তো কনস্টিটিউশন যে থাকবে, বই তো এমনি এমনি দেশকে চালাবে না, তো দেশকে চালানোর জন্য সরকার দরকার। আর সেই ক্যারি কনস্টিটিউশন এর জন্য কিছু সরকার হয়, একটা কমিউনিস্ট, এটা মোনার্কিক, টোটালিটেরিয়ান আর অলিগার্চি। ঠিক আছে। তো আমাদের যে ইন্ডিয়ান যে সরকার ছিল ডেমোক্রেটিক। ওকে, ডেমোক্রেটিক সরকার। সো তারপর আমরা দেখলাম যে টু মেক আওয়ার কনস্টিটিউশন, আমাদের একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছে কিসের জন্য? তৈরি হয়েছিল কনস্টিটিউশনকে তৈরি করার জন্য। আর তার যে আর্লি ড্রাফট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা দিয়েছিল, ওকে পেশ করেছিল মতিলাল নেহরু। কত সালে? 1928 সালে মতিলাল নেহরু সবার প্রথম আর্লি ড্রাফট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেস করেছিল। কোথায়? লখনৌতে। কোথায় করেছিল? লখনৌতে। আর ফার্স্ট প্রপোজাল কে দিয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা দরকার, একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন দরকার, তার জন্য এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা দরকার। এবার কোশ্চেন করবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কেন তৈরি করা হবে? তো অ্যাসেম্বলি মানে কি? অ্যাসেম্বলি মানে অনেকগুলো মানুষ যেখানে এক জায়গায় যোগদান করে, অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি এ কারণে দরকার, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়া তো আর ছোটো দেশ না, অনেক একটা বড় বিগ কান্ট্রি। তো সেখানটায় কনস্টিটিউশন তৈরি করার জন্য অনেক মানে কি অনেক রকম প্রসিজিওর আছে। তো সেটা যে প্রপোজালটা সেটা দিয়েছিল এম এন রায় মানে মানবেন্দ্রনাথ রয়। কত সালে? 1934 সালে। এবার আইএনসি আমাদের এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির ব্যাপারে ডিমান্ড করেছিল কত সালে? 1935 সালে। ঠিক আছে। এবার কী হয়েছে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা, এবার দেখো 1934 বা 1935 কথা বলা হচ্ছে। তো 1935 নিশ্চয়ই আমাদের দেশ স্বাধীন হয়নি, আমরা দেশ স্বাধীন হয়েছে 1947। তো আমি এখন কথা বলছি ঠিক 12 থেকে 13 বছর আগেকার কথা। তো তখন তো নিশ্চয়ই আমাদের দেশ স্বাধীন হয়নি, কিন্তু স্বাধীন হব একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়া চলছে একটা। তো তখন কি হয়, তো আমরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করব বা আমরা যে একটা কনস্টিটিউশন তৈরি করব, তো আমরা তখন স্বাধীনই পাইনি। তো আমরা কী করে কনস্টিটিউশন তৈরি করব বা আমরা যে দেশ চালাবো, আগে তো গভর্নমেন্ট আমাদের হাতে আসবে, তবে তো আমরা দেশ চালাতে পারবো। তারপরে কি হয়, তো ব্রিটিশরা বুঝতে পারে, মানে ইংরেজরা বুঝতে পারে যে আমাদের আস্তে আস্তে এবার আমাদের এখানকে ইন্ডিয়া ছাড়তে হবে। তো ওরা কি করে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার জন্য ওরা মত তো দেয় যে হ্যাঁ ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে আমরা দেবো বা আমরা হেল্প করব। কারণ আমরা প্রথমেই কি দেখলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ট্রেডিশন অফ কনস্টিটিউশন বিজ্ঞান হয়েছিল ইউএসএতে। ওকে, তো এই বিষয়ে ওদের জ্ঞান কিন্তু আগে থেকেই আছে, যেহেতু ওদের কাছে আছে, তাই ওরা এই বিষয়টা বেশি বোঝে। তো ওরা কি করে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার জন্য ওরা তো বলে আমরা হেল্প করব, কিন্তু তারা একটা অফার দেয়। তাহলে আমরা কি লিখব? অফার্স ফ্রম ব্রিটেন। ওরা যে প্রথম অফারটা দেয় সেটা হলো আগস্ট অফার। সেটা হলো 1940 সালে একটা অফার দেয়। সে অফারে ওরা বলে যে, তো এই অফারটা যে করেছিল, এইটা প্রপোজ করেছিল তখন যে ব্রিটিশ ভাইসরয় ছিল, সেই ব্রিটিশ লিখে করা সব থেকে ভালো মনে থাকে, ব্রিটিশ ভাইসরয় লর্ড লিথগো। তাহলে আগস্ট অফার যে প্রপোজ করে সে ভাইসরয়ের নাম কি? লর্ড লিথগো। এটা কবে করে? 1940 সালের 8ই আগস্ট। 1940 সালের 8ই আগস্ট এই আগস্ট অফার প্রপোজ করে। এটা কিসের জন্য প্রপোজ করে? দেখো, আমরা সবার আগে জানি ওয়ার্ল্ড ওয়ার টু চালু হয় 1939-এ, শেষ হয় 45-এ, আর আমরা কথা বলছি 1940-এ। তাহলে নিশ্চয়ই এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যেই কিন্তু এই আগস্ট অফারটা দেওয়া হয়। তো এবার আমরা জানবো এই আগস্ট অফারের প্রধান কারণ কী ছিল। অ্যাকচুয়ালি তার হচ্ছে ছিল ইন্ডিয়ান সাপোর্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। মানে ইন্ডিয়ান সাপোর্ট বলতে ইন্ডিয়ান যেসব সোলজাররা আছে তারা চাইছিল যে ওই ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইন্ডিয়ান সোলজাররা হেল্প করুক। তো এবার হেল্প করলে কী হবে, তো ওরা মানে কি যুদ্ধ জিততে পারবে, ওরা জয়ী হবে তার জন্য। কিন্তু ইন্ডিয়ান
সোলজার বা ইন্ডিয়ান যেসব লোকরা ছিল তারা কিন্তু এটা চায়নি, এটা কিন্তু রিফিউজ করে দিয়েছিল। এবার একটা কথা আছে, এখানে দুটো ওয়ার্ড আমরা পড়ব। এক নম্বর হলো ডোমিনিয়ন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাস, এবার জানতে হবে ডোমিনিয়ন স্ট্যাটাসটা কী। তো প্রথমত এই যে আগস্ট অফার হলো, এই আগস্ট অফারের পরে না, আগস্ট অফার যখন তারা অফার করলো ইন্ডিয়াকে, দে সেড দ্যাট উই গেভ ইউ ডোমিনিয়ন স্ট্যাটাস, আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো ইন্ডিয়াকে। কিন্তু ইন্ডিয়ার লোকের এটাকে রিফিউজ করে দিল। তাকে জানতে হবে ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কি। ডোমিনেন্ট স্ট্যাটাস হলো এমন একটা স্ট্যাটাস বা এমন একটা ফ্রিডম যেখানটায় দেশের সব কিছু কন্ট্রোল তো ইন্ডিয়ান লোকেরাই করবে, কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার, সব কিছু বড় বড় যে জায়গা বা যেখানটায় মেন কন্ট্রোলটা হয় সেখানে কিন্তু ইংরেজরাই থাকবে। মানে মেন কথা, এই যে অফিসার, এই হলো একজন অফিসার, যে একদম টপ লেভেলের অফিসার, মানে ইনি যাই বলবেন সব কিছু নিয়মকানুন ইনি তৈরি করবেন, কিন্তু এরা যে আন্ডা পান্ডা থাকবে তারা কিন্তু ইন্ডিয়ান। তো এই ডোমিনেন্ট স্ট্যাটাস ইন্ডিয়া চায়নি। যদি কোশ্চেন করে তাহলে ডোমিনেন্ট স্ট্যাটাস যে ইন্ডিয়ানরা চায়নি, তারা কী চেয়েছে, কী চেয়েছে? এটা পূর্ণ স্বরাজ চেয়েছে, পূর্ণ স্বরাজ চাই। ওকে, পূর্ণ স্বরাজ, যে আমাদের এইসব কিছু চাই না, আমরা পুরো স্বাধীন চাই। তো এর ফলে কী হলো, এরপরে কিছু অনেক কিছু এরভাবে চলতেই থাকে। 1940-এর পর হয় 1942 সালে। তো 1942 সালে একটা প্রপোজাল আছে, তার নাম হলো ক্রিপস প্রপোজাল। ক্রিপস প্রপোজাল, এরাও অফারিং করে ইন্ডিয়াকে ডোমিনেন্ট স্ট্যাটাস দেওয়ার জন্য, যে যুদ্ধ শেষ হয়ে গেলে, কি যুদ্ধ, আফটার ওয়ার্ল্ড ওয়ার II, যে ইন্ডিয়াকে তার ডোমিনেন্ট স্ট্যাটাস দেবে, এবং তারা ডোমিনেন্ট স্ট্যাটাস দেবে এবং ক্রিয়েশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবং তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার জন্য তারা হেল্প করবে। কিন্তু এটাও ইন্ডিয়া চায় না, কারণ ইন্ডিয়ার ডোমিনেন্ট স্ট্যাটাস চায় না, তারা কি চায়, পূর্ণ স্বরাজ, তারা চায় পূর্ণ স্বরাজ। ঠিক আছে। তো আর এই যে ব্রিটিশরা এই যে ইন্ডিয়াকে ডোমিনেন্ট স্ট্যাটাস দিতে চাইছে, কিন্তু ইন্ডিয়া চাইছে পূর্ণ স্বরাজ। এই জন্য জওহরলাল নেহেরু একটা কমেন্ট করে, সে কমেন্টটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি মেন কথা, আমরা এখানে ইতিহাস পড়তে আসিনি, বা এখানে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড আমরা জানতে চাইছি, যেটুকু আমাদের এক্সাম পার্সপেক্টিভে দরকার। তো জওহরলাল নেহেরু একটা কমেন্ট করে, সে কমেন্টটা তিনি করেন যে, লিখে দিচ্ছি, ডোমিনিয়ন স্ট্যাটাস is dead as a door nail, remind it. ওকে, নেক্সট, এই যে ক্রিপস প্রপোজাল আসলো, এই ক্রিপস প্রপোজালের পরে না, এরপর আসলো ওয়াভেল প্ল্যান। কী বলো, ওয়াভেল প্ল্যান। তাহলে 1942, তারপরে 1945, তাহলে সবার আগে কী আসলো, এ, তারপর আসলো সি, আগস্ট অফার, ক্রিপস মিশন, ডাব্লিউ, ওয়াভেল প্ল্যান কত সালে, 1945 সালে, ওয়াভেল প্ল্যান 19, তাহলে এসিডাব্লিউ। ওকে, তো এবার আমরা জানবো ওয়াভেল পরিকল্পনাটা কী বা ওয়াভেল প্ল্যানটা কী। আর এই ওয়াভেল প্ল্যানকে অলসো কী বলা হয়, এই ওয়াভেল প্ল্যান সিমলা কনফারেন্স। এবার কী হয়েছে, এই ওয়াভেল পরিকল্পনা যে প্রপোজ করেছিল, তার নাম তখন যে ভাইস রয়েছে তার নাম লর্ড ওয়াভেল, তা লিখছি না। তো ওয়াভেল আমাদের এগুলো জানতে, ওয়াভেল প্ল্যান কবে হয়েছিল, 1945, অলসো নোন অ্যাজ সিমলা কনফারেন্স। এটা কে করেছিল, তখন ইন্ডিয়ার যে ভাইস রয়েছিল লর্ড ওয়াভেল। এরা কী জন্য করেছিল, এরা করেছিল টু রিজলভ দ্য পলিটিক্যাল ডেডলক বাই ক্রিয়েটিং এ নিউ ইন্টারিম এক্সিকিউটিভ কাউন্সিল উইথ ইকুয়াল রিপ্রেজেন্টেশন ফর হিন্দুজ অ্যান্ড মুসলিম। মানে কি, সেই একই জিনিস তারা বলছে যে আমরা তোমাকে ডোমিনেন্ট স্ট্যাটাস দেবো, পূর্ণ স্বরাজ আমরা দেবো না, কিন্তু আমরা কী করবো, ওই এক্সিকিউটিভ
বা যে জুডিশিয়ারি যে ক্ষমতা ওটা আমাদের নিজের কাছে রাখবো, কিন্তু হিন্দু মুসলিমের জন্য আলাদা ইকুয়াল রিপ্রেজেন্টেশন আমরা দেবো। কিন্তু ইন্ডিয়া তো চাইনি। তো কী হলো, এই যে টোটাল যে 3টে প্ল্যান, সেই 3টে প্ল্যান কিন্তু রিজেক্ট হয়ে গেল। ওকে, তো এখানে কী বলেছিলাম, এই সব কিছুর পিছনে একজন যে ব্যাকবোন হিসেবে কাজ করছিল, ব্যাকবোন হিসেবে কাজ ছিল, তার নাম কি আইএনসি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারা সরাসরি ডাইরেক্ট বলে আইএনসি যে না, আমাদের পূর্ণ স্বরাজ দরকার, আমাদের কি দরকার, পূর্ণ স্বরাজ দরকার, আমরা ডোমিনেন্ট স্ট্যাটাস এই যে অফারটা এটা আমরা রিজেক্ট করলাম। তো তারপরে লাস্ট এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, একটা যে আবার এই সেম ধরনের একটা মিশন আসে, সেই মিশনটার নাম এখনও জানতে হবে, সেটা হলো ক্যাবিনেট মিশন। কি মিশন? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, এটা ক্যাবিনেট মিশন প্ল্যান। তো এই ক্যাবিনেট মিশন প্ল্যান কবে আসে? 1946। তাহলে এটা কবে আসে? ক্যাবিনেট মিশন 1946। এই ছকটা মনে রাখতে হবে। ওকে, এই ছকটা মনে রাখতে হবে। এসিডাব্লিউসি, ঠিক আছে, এসিডাব্লিউসি 1940, 1942, 1945, 1946, এটা মাথায় রাখতে হবে। আর ক্রোনোলজিক্যাল অর্ডারে মনে রাখতে হবে। ওকে, এবার বলি এই ক্যাবিনেট মিশন, বলি এই ক্যাবিনেট মিশনটাই হলো সেই মিশন যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়। আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কংগ্রেস অ্যাকসেপ্ট করে এবং মুসলিম লীগ অ্যাকসেপ্ট করে। ওকে, তো এই ক্যাবিনেট মিশন 1946, আর এই ক্যাবিনেট মিশনে 3জন ক্যাবিনেট মেম্বার ছিল, 3 মেম্বার ছিল। সেই মেম্বারগুলো কে কে সে আমরা জানবো। 1 নম্বরে যে মেম্বার ছিল তার নাম ছিল পেথিক লরেন্স। আর এই যে 3টে মেম্বার ছিল তার মধ্যে এই হেড ছিল, মিনিং মানে চেয়ারম্যান। তারপরে স্টাফোর্ড, আচ্ছা লিখে দিচ্ছি, স্টাফোর্ড ক্রিপস। আর 3 নম্বর ছিল এভি আলেকজান্ডার। তো 3টে নাম মনে রাখতে হবে, পেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। এবার অনলি ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই বোথ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। সো মুসলিম লীগ কী জিনিস, আইএনসি কী জিনিস, আমরা হিস্ট্রিতে পড়বো, এখানে পড়ে বেকার মাথা নষ্ট করে লাভ নেই। তো প্রথমে দেখলাম আইএনসি, নেক্সট আমরা দেখলাম কি মুসলিম লীগ। এরা দুজনেই না ক্যাবিনেট মিশনকে অ্যাকসেপ্ট করে। তো কেন অ্যাকসেপ্ট করে? হয়তো ইন্ডিয়ান যেটা চেয়েছিল পূর্ণ স্বরাজের কথা, সেই স্টেটাস ওরা দিবে, বা সেই ওরা যে অফারটা দিচ্ছে এবার, আর ইন্ডিয়ারা যেটা চাইছে সেটা নিশ্চয়ই মিসম্যাচ হয়নি, এবার ইকুয়ালিটি এসছে, তার জন্য এটা চেয়েছে। এর ফলে কী হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। তাহলে এখানে আমাদের জানতে হবে কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড কিসের জন্য? এই যে ক্যাবিনেট মিশন। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো কি এই ক্যাবিনেট মিশনের ফলে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি ক্যাবিনেট মিশনের ফলে। এবার আমরা দেখব ক্যাবিনেট মিশন প্ল্যান। এবার ক্যাবিনেট মিশন প্ল্যান, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে প্রথমে বললাম কিছু মানুষের একটা মানে গ্রুপ হবে, কিছু মানুষ থাকবে ওখানটায় যারা এখানটা সব তাদের মানে জ্ঞান দেবে যে কী করলে কী হয় না হয়। তাহলে আমরা প্রথমে লিখবো কি ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন প্ল্যান। সো এই ক্যাবিনেট মিশনে না টোটাল যদি মেম্বার কটা থাকে যদি বলে, তো ছিল 389 মেম্বার। আর এই 389 মেম্বারের মধ্যে এবার এই মেম্বারগুলো যারা হয়েছে সেই মেম্বারগুলো নিশ্চয়ই কোথা থেকে কোনো একটা জায়গাতে ইলেক্টেড হয়েছে বা নমিনেটেড হয়েছে। নমিনেট মানে মনোনীত, আর ইলেক্টেড মানে হলো মানে ইলেকশন মানে কি জয়ী প্রার্থী, কোথা থেকে হয়তো কোনো জায়গা থেকে ইলেক্টেড হয়েছে, জয়ী হয়ে এসেছে। আর এখানে নমিনেট বা মনোনীত। তো এইখানটায় 390 জন্য 390-এর মধ্যে 296 আর হয়েছিল 93। এই যে 296টা ছিল মানুষজন ছিল, এরা ইলেক্টেড মেম্বার্স। এরা কিন্তু ইলেক্টেড মেম্বার্স রিপ্রেজেন্টিং
রিপ্রেজেন্টিং ব্রিটিশ ইন্ডিয়া, এরা সেইখান থেকে ইলেক্ট হয়েছিল। আর এই যে 93, এই যে 93 ছিল, ওয়েট, এই যে সরি, এই যে 93, এই 93 ছিল নমিনেটেড মেম্বার্স। কী ছিল, সরি কালারটা বুঝতে পারা যাচ্ছে না, এটা নিয়ে নমিনেটেড মেম্বার্স, তারা কী রিপ্রেজেন্ট করছে, এরা রিপ্রেজেন্ট করছে হয়তো ব্রিটিশ ইন্ডিয়া, আর এরা রিপ্রেজেন্টিং প্রিন্সলি স্টেট। এবার এটা বুঝতে পারলাম না, তো প্রিন্সলি স্টেট অ্যাকচুয়ালি আমাদের দেশ যখন স্বাধীন হয় বা তার আগে প্রচুর স্টেট ছিল যারা রাজাদের দ্বারা ডাইরেক্টলি গভর্ন হতো। তার মধ্যে নমিনেটেড মেম্বার এ রিপ্রেজেন্টিং প্রিন্সলি স্টেট, এই 3 নম্বর যারা নমিনেট হয়েছিল প্রিন্সলি স্টেট থেকে। এরা কি নট ইলেক্টেড বাট নমিনেটেড, এরা কিন্তু ইলেক্ট হয়নি, মানে কোনো ভোটে তারা জেতেনি, এই প্রিন্সলি স্টেট থেকে তারা নমিনেট হয়েছিল। এবার এই যে 296, এই চেনটা আমাদের মাথায় রাখতে হবে। এই 296 মধ্যে এবার ভাগ ছিল একটা 292 প্লাস 4 জন, এই 4 জন কে ছিল? এবার নেক্সট কোশ্চেনে 4 জন কে ছিল, ওয়েট কটা পেজ নিয়ে নিলাম। এই যে 4টে মেম্বার ছিল, এই 4 মেম্বার এসেছিল চিফ কমিশনার প্রভিন্সেস থেকে। কোথা থেকে? চিফ কমিশনার্স প্রভিন্সেস। তাহলে এই যে 4টে চিফ কমিশনার প্রভিন্সেস ছিল, সেই 4টে চিফ কমিশনার প্রভিন্সেস কোনটা কোনটা জানতে হবে। আজমির, মারওয়ার, কুর্গ, দিল্লি, যত সম্ভব হ্যাঁ বালুচিস্তান। কী করে মনে রাখবো, কী করে মনে রাখবো? মনে রাখার ট্রিকটা হলো এই যে A B C D, A B C D, আজমির, বালুচিস্তান, কুর্গ, দিল্লি। ওকে, আর এই যে 292টা এরা ছিল ইলেক্টেড ছিল, এরা কিন্তু ইলেক্টেড ছিল। আমাদের 296 জন তো ইলেক্টেড, যা আমাদের 4 জন ছিল চিফ কমিশনার প্রভিন্স থেকে, আর 292 ছিল ইলেক্টেড ফ্রম 11 গভর্নর প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, তাহলে টোটাল ছিল 399, তার মধ্যে 296 প্লাস 93 ছিল নমিনেটেড যারা রিপ্রেজেন্ট করছে প্রিন্সলি স্টেট থেকে, আর 296 ছিল ইলেক্টেড মেম্বার্স রিপ্রেজেন্টিং ব্রিটিশ ইন্ডিয়া। আর এই 296 মধ্যে 292 প্লাস 4 জন ছিল চিফ কমিশনার প্রভিন্সেস ABCD, আর 292 ছিল ইলেক্টেড ফ্রম গভর্নর প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, নেক্সট এই কাজটা নেক্সট আমরা দেখব এবার সিট অ্যালোকেশন। সিট অ্যালোকেশন মানে কি, কতজন মানুষের মধ্যে, মানে সাপোজ 10টা মানুষের মধ্যে মানে একজন থাকবে যে লিড করবে 9টা মানুষকে। তো এই সিট অ্যালোকেশনটা এমন ছিল, এই যে এটা ছিল, আমি লিখে দিচ্ছি, অন সিট ওয়াজ টু বি allotted per 1 million population। 1 million মানে 10 এটা বোঝা গেল, 10 লাখ মানুষের মধ্যে একটা সিট, মানে 10 লাখে একটা সিট অ্যালোকেট ছিল। হলো, এবার যে ইলেকশনটা হয়েছিল,
এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে তৈরি হবে তার যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনটা কবে হয়েছিল লিখে নেব। সেই ইলেকশন হয়েছিল জুলাই আগস্টের মধ্যে। কবে? ওই তো 1946 হবে, 46। আর রেজাল্ট কি, আমাদের রেজাল্টটাও জানতে হবে। সেই রেজাল্টে অবশ্যই আমাদের আইএনসি জিতেছিল, মানে যারা জেতে তারা মেজরিটি হয়ে যায়। তো মেজরিটি কারা পেয়েছিল? কংগ্রেস। কারা পেয়েছিল? কংগ্রেস। কটা সিট পেয়েছিল? মানে 208। তাহলে কী করে মনে রাখবো? 208, 208 ওদেরকে 208 দিয়ে মেরে দিয়েছে, 208। আর মুসলিম লীগ আর এই মুসলিম লীগ পেয়েছিল মাত্র 73টা সিট। আর ইন্ডিপেন্ডেন্ট যে সিটগুলো হয়, মানে ইন্ডিপেন্ডেন্ট সিট ছিল 15টা ইন্ডিপেন্ডেন্ট সিট, বলো এইটাই। কিন্তু আফটার বয়কট অফ মুসলিম লীগ, মানে মুসলিম লীগ যখন বয়কট হয়ে গেছিলো তখন টোটাল রিমেনিং সিট ছিল 299। ঠিক আছে, এটা পার্টিশনের পর দেশ যখন ভাগ হয়ে যায় তখন 299টা সিট হয়ে যায়। মুসলিম লীগ বয়কট হয়ে যায়, দেশ ভাগ, তারপরে যে সিটটা পড়ে থাকে সে 299। এটা মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট এটা। এবার একটা কনসেপ্ট আসবে, সেই কনসেপ্টটা হলো ইন্টেরিম গভর্নমেন্ট। কথা বলি। ইন্টেরিম গভর্নমেন্ট মানে কি? ইন্টেরিম গভর্নমেন্ট হলো, আমি বাংলাতেও লিখে দিই, বাংলাতে কী লিখবো ভুলভালে হবে মনে হয়, দেখেছো, অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, তো অন্তর্বর্তী সরকার মানে কি? সাপোজ আমাদের দেশ 1947 সালে 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। কিন্তু দেশ তো আমাদের স্বাধীন হলো 1947 সালে 15 আগস্ট, কিন্তু তার আগে আস্তে আস্তে আমরা স্বাধীনতা পাবো আমরা বুঝতে পারছিলাম। আমাদের কনস্টিটিউশন তৈরি করার কাজও চলছে, কিন্তু দেশকে চালানোর জন্য তো একটা গভর্নমেন্ট দরকার, তাই না? তো সেই অস্থায়ী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মানে অস্থায়ী যে সরকার তৈরি হয়েছিল তাকে ইন্টারিম গভর্নমেন্ট বলে, মানে পার্মানেন্ট না, এটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই যে এটা হয়েছিল, সেটা হয়েছিল 2 সেপ্টেম্বর 1946। ওকে, ইন্টারিম গভর্নমেন্ট চালু হয়েছিল। তো এই ইন্টারিম গভর্নমেন্ট চালু হওয়ার সময় না কিছু মানে পোস্ট হোল্ড করেছিল কিছু ব্যক্তি, যারা আমাদের জানতে হবে। তো এটা আমি লিখছি না। তোমাদের কমান্ডার ইন চিফ এরা ছিল স্যার ক্লড অচিনলেক। ওকে, তারপরে ডিফেন্স মিনিস্টার কে ছিল? বলদেব সিং। ডিফেন্স মিনিস্টার বলদেব সিং। ফাইন্যান্স মিনিস্টার ছিল লিয়াকত আলী খান। হেলথ মিনিস্টার ছিল গজনফর আলী খান। লেবার মিনিস্টার বা শ্রম যে মন্ত্রী জগজীবন রাম। ওকে, জগজীবন রাম এটা ছিল লেবার মিনিস্টার। এবার একটা কথা বলি, এবার আমাদের কনস্টিটিউশন তৈরি করা চালু হয়ে যাবে। কনস্টিটিউশন তৈরি হবে, কী করে তৈরি না হবে, মানে ডিটেলসটা আমরা জানবো এবার, যে কনস্টিটিউশন কী করে তৈরি হলো। তো কোনো একটা বই যখন আমরা পড়বো তার আগে আমরা সূচিপত্রটা পড়বো, তো যে বইয়ের ভেতরে কী আছে না আছে ডিটেলসটা আমরা গোটা বইটা পড়বো না। তো সেই বইটুকু না পড়ে আমরা জাস্ট বইয়ের প্রথম পেজটা পড়ে জানবো যে গোটা বইটাতে কী লেখা আছে না আছে। সেইটা জানার জন্য কনস্টিটিউশনের মধ্যে সেরকম জিনিস থাকবে। তো সেইটা জানার জন্য বা সেই যে মূল উদ্দেশ্যটা কি বইটা লেখার জন্য, যে রেজলিউশনটা কি, সেটা হয়েছিল প্রথমে বলা হয়েছিল অবজেক্টিভ রেজলিউশন। আর এই অবজেক্টিভ রেজলিউশনটা অবজেক্টিভ রেজলিউশন আর এই অবজেক্টিভ রেজলিউশনটা কে করে? এই অবজেক্টিভ রেজলিউশনটা করে কে? জওহরলাল নেহেরু। ওকে, জওহরলাল নেহেরু। তাহলে অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ রিপ্রেজেন্টেড বাই জওহরলাল নেহেরু। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে জওহরলাল নেহেরু এই অবজেক্টিভ রেজলিউশনটা মানে কী করে দেয়,
যে এটার মূল উদ্দেশ্য এটা হতে পারে, এই বিষয়টা মানে বিষয়টা জানাই কে, জওহরলাল নেহরু। তো এই অবজেক্টিভ রেজলিউশনকে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট কবে করেছিল? তাহলে এটা প্রথমে অথরাইজেশন তৈরি কবে করেছিল? এটা তৈরি যেটা করেছিল সেটা 13 ডিসেম্বর 1946 সালে। তো 1946 সালে 13 ডিসেম্বর অবজেক্ট রেজলিউশন প্রেজেন্ট করা হয় কার সামনে? বিফোর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই অবজেক্টিভ রেজলিউশনকে কবে অ্যাকসেপ্ট করে? অ্যাকসেপ্ট কবে করে? এটা করে 22 জানুয়ারি 1947। মাথায় রাখতে হবে, এখানে 13 ডিসেম্বর, তো ডিসেম্বর মাস তো পার হয়ে গেল, তো ডিসেম্বর জানুয়ারি আসবে, জানুয়ারি 1946, নতুন সাল 1947, 22 জানুয়ারি। আমরা কিন্তু এখনও স্বাধীনতা পাইনি। আর এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায় প্রিয়াম্বেল। ওকে, এটা প্রিয়াম্বেল হয়ে যায়। প্রিয়াম্বেল কি, প্রস্তাবনা কি, এটা আমরা পরে পড়ব। এবার এই যে কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের পড়তে হবে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার জন্য তো ওদের মেন পারপাস কী ছিল? সরকার তৈরি করা, কনস্টিটিউশন তৈরি করা, দেশকে ঠিকমতো চালানো। তো এটা তৈরি করার জন্য না কমিটি তৈরি হয়। কি তৈরি হয়? কমিটিজ তৈরি হয়। এই কমিটি দুটো ভাগ করা হয়, একটা মেজর পার্ট, একটা মাইনর পার্ট। যে মেজর ছিল 13টা, মেজর ছিল 8টা মেজর কমিটি তৈরি হয়েছিল, আর মাইনর ছিল 13টা। উল্টো বলে ফেলেছিলাম। তো মাইনর ছিল 13টা, মেজর ছিল 8টা। এই 8টা যেটা আছে না, এই 8টা আমাদের জানতে হবে যে 8টা কী কী ছিল। কারণ মাইনর যে 13টা ওটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু মেজর যে কমিটি 8টা ছিল এটা আমাদের জানতে হবে। প্রথম যে মানুষটার নাম বলবো তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। ইনি কিছু কমিটির লিডার ছিলেন, হেড ছিলেন। তাহলে প্রথমে 1 নম্বর আমরা দেখব। প্রথমে 1 নম্বর দিয়ে লিখি। 1 নম্বর দিয়ে লিখব ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন পাওয়ার কমিটি। 2 নম্বর ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। 3 নম্বর স্টেট কমিটি। যদি কোশ্চেন করে যে জওহরলাল নেহরু কটা পোস্ট হোল্ড করেছিল বা কটা কমিটি হোল্ড করেছিল? 1, 2, 3টে। এটা মেজর কটা? 8টা, 3টে। এবার যে লোকটার নাম বলবো আমি, সে হলো রাজেন্দ্র প্রসাদ। ইনি তাহলে না 3, 4 নম্বর লিখি তাহলে। এটা হলো রুলস অফ প্রসিজিওর কমিটি। এদের সব আলাদা কাজ, তাদের হেড এনারা ছিলেন, এর আন্ডারে অনেক লোক ছিল। রুলস অফ প্রসিজিওর কমিটি। 5 নম্বর ছিল স্টিয়ারিং কমিটি। নেক্সট আমি যে ব্যক্তিটার নাম বলবো তিনি ছিলেন সর্দার প্যাটেল। 6 নম্বর ইনি যে কমিটিটা ছিলেন সেটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। ওকে। 7 নম্বর ছিল, এই কমিটিটা অনেক বড়, তো আমি এটা মনে রেখেছি যে ট্রাইবাল কমিটি। ব্যাস, মানে পিছিয়ে পড়া যে লোকগুলো ছিল, যারা মাইনরিটিস ছিল, তাদের যে কি হতে পারে, তাদের রাইটস কী হতো, রাইটস মানে অধিকার কী হতো, সেই বিষয় নিয়ে যে এটা কমিটি। লাস্ট শব্দে VVI, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কমিটি সেটা হলো B.R. আম্বেদকরের
আম্বেদকরের দ্বারা তৈরি ড্রাফটিং কমিটি। আর এই ড্রাফটিং কমিটি যার বিষয়টা আমরা বলছি, এই ড্রাফটিং কমিটি এই তৈরি করা আমাদের কনস্টিটিউশন। ড্রাফট মানে কি? খসড়া তৈরি করা, এটাকে বাংলাতে খসড়া কমিটিও বলে। লিখে দিই খসড়া। ওকে, ড্রাফটিং কমিটি। আর মাইনর কমিটি কিছু ছিল 13টা, ওটা আর বলছি না। এবার আমরা প্রথমে হেডলাইন করব ড্রাফটিং কমিটি, কারণ আমাদের তো মেন মোটিভ কী পড়া? টু স্টাডি অ্যাবাউট দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করে তৈরি হয়, আর ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার জন্য যে কমিটি ছিল সেটা ছিল এই ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি, এই ড্রাফটিং কমিটি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করেছিল। ওকে, তো এই ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়, তাই না? তো প্রথমে জানতে হবে ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়। এটা হয়েছিল 1947 সালের 29-এ। দেশ কিন্তু স্বাধীন হয়ে গেল 1947 সালের 15ই আগস্ট হলো ড্রাফটিং কমিটি তৈরি। কিসের জন্য? কনস্টিটিউশন তৈরি করার জন্য। এই ড্রাফটিং কমিটির টোটাল মেম্বার ছিল 7 জন। 7টা মেম্বার ছিল, 7 জন মেম্বার্স ছিল। আর এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান অবশ্যই B.R. আম্বেদকর ছিলেন। কারণ এই B.R. আম্বেদকর একজন ব্যক্তি ছিলেন যিনি বিদেশ থেকে 32টা ডিগ্রি নিয়ে এসে দেশে ফিরেছিলেন। ওকে, তো এই B.R. আম্বেদকরকে বলা হয় মডার্ন ম্যান। ওকে, B.R. আম্বেদকর বলা হয় মডার্ন ম্যান। তো ওনাকে বলবে যে মডার্ন ম্যান তো রাজা রামমোহন রায়কে বলা হয়, কিন্তু উনি তো অন্য ফিল্ডের মডার্ন ম্যান, ইনি অন্য ফিল্ডের মডার্ন ম্যান। ওকে, তো এবং এই ড্রাফটিং কমিটি আরও কিছু মেম্বার ছিল। দেখো, একজন মেম্বার তো ড্রাফটিং কমিটি চালাতে পারে না। ড্রাফটিং কমিটির মেন কাজটা কী ছিল? সো দ্য মেন কাজ ছিল ড্রাফটিং কমিটির বিভিন্ন দেশে গিয়ে ওদের দেশের যে কনস্টিটিউশনগুলো আছে সেই কনস্টিটিউশনগুলো কেমন, তাদের যে ভালো ভালো কনস্টিটিউশন যেগুলো আমাদের দেশের ভালো হতে পারে সেই জিনিসগুলো আমাদের নিয়ে এসে কালেক্ট করা। কিন্তু একজন পারবে না। এই আদার যে মেম্বারগুলো ছিল সেই মেম্বারগুলোর নাম বলে দিচ্ছি। সেটা হলো নাম্বার 1 আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। এটা আমি নিজেও দেখেই বলছি, এটা আমারও মুখস্থ নেই। 1 নম্বর আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। 2 এন গোপালস্বামী আয়েঙ্গার। 3 মোহাম্মদ সাদুল্লাহ। 4 B.L. মিত্তার। এই B.L. মিত্তার পরে একজন চেঞ্জ হয়েছিল, তার নাম ছিল N. মাধব রাও। নেক্সট D.P. খৈতান, ইনিও চেঞ্জ হয়েছিল। তারপরে এসেছিলেন T.T. কৃষ্ণমাচারী। শেষ ছিল K.M. মুন্সি। নেক্সট ড্রাফট অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এবার যে ড্রাফট যে তৈরি করলো, এই ড্রাফট কীভাবে তৈরি করলো, কী হলো, বিষয়টা বললাম। বিভিন্ন দেশে দিগ্গজ ব্যক্তিগুলোকে পাঠানো হয় যে কী করে কোন দেশের কনস্টিটিউশন কী লেখা আছে সেই জিনিসগুলো আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসে আমাদের ইন্ডিয়াতে সেই ভালো ভালো জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করব। ড্রাফট অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তো প্রথম যে ড্রাফটটা পাবলিশড হয় সেই ড্রাফটটা হলো 21শে ফেব্রুয়ারি, মানে মানুষের সামনে প্রথম 21শে ফেব্রুয়ারি 1945 ড্রাফট পাবলিশড হয় যে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হচ্ছে, তাই এটা একটা খসড়া। ওকে, তো এই যে প্রথম যে ড্রাফট, এটা কী ছিল? ফার্স্ট ড্রাফট। এটা টাইম লেগেছিল 8 মাস। ওকে, 8 মাস। এবার একটা সবচেয়ে মজার বিষয় কি, এই ডক্টর B.R. আম্বেদকর আমাদের যখন কনস্টিটিউশনকে ড্রাফট করলো না, তো কী করেছিল, সাধারণ মানুষকেও সময় দিয়েছে এটা পড়ার জন্য, যে আপনারা তো দেশের মানুষ, তো আপনাদের জন্যই তো এটা তৈরি করা, তো আপনারা এই বিষয়টা আপনারাও পড়ে দেখুন। সে টাইম দিয়েছিল। ওকে, এবং তারা যারা বিষয় জ্ঞান আছে বা যারা এই বিষয়টা জানে, তারা পড়াশোনা করেছে, এই বিষয়টা দেখেছে,
মানে মেন কথা এটা সবাইকেই মানে ইকুয়ালিটি মেনটেন করা হয়েছে, সবাইকে নিয়েই তৈরি করা হয়েছিল। ওকে, এর জিনিস মনে রাখতে হবে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম দিন 211 জন মেম্বার প্রেজেন্ট ছিল। 211টা মেম্বার্স ওয়ার প্রেজেন্ট। 211 কবে? ফার্স্ট ডে অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবার একটা কথা হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ দ্য কনস্টিটিউয়েন্ট, এবার মেন কথা, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার জন্য তাদের ফার্স্ট মিটিং হয়েছিল নিশ্চয়ই। সেই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিং হয়েছিল, সেই ফার্স্ট মিটিং হয়েছিল কবে? 9 ডিসেম্বর। ওকে, 9 ডিসেম্বর 1946, 1946 সালের 9 ডিসেম্বর প্রথম মিটিং হয়। আর এই প্রথম মিটিংয়ে যিনি লিড করেছিলেন, মানে যিনি হেড ছিলেন, তার নাম কী ছিল? সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। ভুল হলে মাফ করে দেবেন যদি কোনো বানানটা ভুল হয়। তো সচ্চিদানন্দ সিনহা, ইনি কী ছিলেন? ইনি কি পার্মানেন্ট ছিলেন? না, ইনি পার্মানেন্ট লিডার ছিলেন না, মানে পার্মানেন্ট লিডার ছিলেন না, সদস্য ছিলেন না। এর ঠিক এই যে 9 ডিসেম্বর, ঠিক তার পরের দিন ঠিকঠাক 2 দিন পর 11 ডিসেম্বর নতুন একজন সদস্য আসেন এবং তিনি লিড করতে শুরু করেন। তার নাম রাজেন্দ্র প্রসাদ। এই রাজেন্দ্র প্রসাদ হলেন পার্মানেন্ট মেম্বার অফ কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাই 9 ডিসেম্বর প্রথম মিটিং বসেছিল, তার হেড ছিল সচ্চিদানন্দ সিনহা। তারপরে এবার একটা কোশ্চেন আসতে পারে যে সচ্চিদানন্দ সিনহাই কেন হলো? তাহলে প্রথমে রাজেন্দ্র প্রসাদকে কেন করা হলো না? তো সচ্চিদানন্দ সিনহা ছিলেন সিনিয়র মোস্ট পার্সন ছিলেন সেই টাইমটায়, তার জন্য তাকে সিলেক্ট করা হয় লিডার হিসাবে, ওখানকার ক্যাপ্টেন হিসাবে। তারপরে ইনি চলে যাওয়ার পর পার্মানেন্ট হয়ে যায় রাজেন্দ্র প্রসাদ। মেন কথা, সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী, রাজেন্দ্র প্রসাদ স্থায়ী। মনে পড়ছে? এই 11 ডিসেম্বর পর 13 ডিসেম্বর জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন জমা দেয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে। তাহলে 9 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 13 ডিসেম্বর, এই তিনটে ইম্পর্ট্যান্ট ডেট। এবার এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, এই যে ড্রাফটিং কমিটি তৈরি হলো, ড্রাফটিং কমিটি তৈরি হলো কিসের জন্য? টু মেক এ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। ওকে, তার জন্য যে তৈরি হলো ড্রাফটিং কমিটি, সেই ড্রাফটিং কমিটি বিষয় নিয়ে আমরা পড়ছিলাম। তো ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, তার টোটাল 11টা সেশন হয়েছিল। কটা? 11টা সেশন হয়েছিল। কত দিন ধরে হয়েছিল? 165 দিন টাইম লেগেছিল এই 11টা সেশন হতে। মানে আগে ক্লিয়ার করে দিই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো একটা টোটাল ভোটিংয়ের মাধ্যমে তৈরি হলো, তার মধ্যে স্টিয়ারিং কমিটি, রুলস অফ প্রসিডিউর কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, এগুলো তৈরি হলো, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। তার মধ্যে যে কনস্টিটিউশনটা তৈরি করার মেন মোটিভ ছিল, তো কনস্টিটিউশন তৈরি করার জন্য যে কমিটিটা হেড হয়েছিল সেটা ড্রাফটিং কমিটি। আর ড্রাফটিং কমিটির হেড বললাম বি.আর. আম্বেদকর। কী বিষয় না বিষয়, তো ড্রাফটিং কমিটিতে টোটাল 11টা সেশন হয়েছিল। সেই 11টা সেশন হয়েছিল 165 দিন ধরে 11টা সেশন হয়েছিল। ওকে, এবার এবার আমাদের কনস্টিটিউশনকে ড্রাফট করার জন্য যে টোটাল টাইম লেগেছিল, সেই টোটাল টাইমটা হলো 2 বছর 11 মাস 18 দিন। এটা মাথায় রাখতে হবে, 2 বছর 11 মাস 18 দিন এই টাইমটা লেগেছিলো। এবার কনস্টিটিউশনকে তৈরি করার জন্য, বা এই যে টু ফ্রেম দ্য কনস্টিটিউশন তৈরি করার জন্য কত টাকা খরচ হয়েছিল? 64 লাখ, এতটা খরচ হয়েছিল তখনকার দিনে, 64 লাখ। এবার এই যে একটা তো সব কিছুই মানে সাইন হয়, মানে আমরা এটা করছি, এটা আমাদের একটা সাইন, মানে একটা চিহ্ন। তো তখন যে সাইনটা ছিল সেটা ছিল এলিফ্যান্ট। কেন?
এলিফ্যান্ট সব থেকে ভারী, সব থেকে বড় একটা প্রাণীর মধ্যে একজন। আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হলো পৃথিবীর মধ্যে সব থেকে বিগেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। তার জন্য এলিফ্যান্ট ওকে সিম্বল করা হয়েছিল, ওকে সিম্বল করা হয়েছিল। তাই যে ফাইনাল ড্রাফট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার যে ফাইনাল খসড়া, এটা প্রেজেন্ট করেছিল কে? ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর চালু করেছিল, ওকে। তো এবার আমাদের জানতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তো তৈরি হয়ে গেল। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দুটো ওয়ার্ড আছে, একটা অ্যাডাপ্ট করা আর একটা কেম ইনটু ফোর্স। মানে অ্যাডাপ্ট মানে কি? এটা আমি গ্রহণ করব, যে হ্যাঁ। আর গ্রহণটা কে করবে? ওই তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওনারাই তো এই তৈরি করেছিল, এই ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনকে তৈরি করার জন্য। তো এই অ্যাডপ্ট করা হয়েছিল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা কত তারিখে, কত সালে? এটা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। তাহলে 1949 সালের 26শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়ে গেল। অ্যাডাপ্ট করে নিল মানে গ্রহণ করলো, কিন্তু কেম ইনটু ফোর্স মানে কার্যকর কবে চালু হয়, শুরু হয়, কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। আর এই 26শে জানুয়ারিটাই হয়ে যায় যেদিন থেকে কেম ইনটু ফোর্স হয় রিপাবলিক ডে। ওকে। আর এই যে 26শে নভেম্বরটা কী হলো? এটা 1949 সালে এটা অ্যাডাপ্ট হয়েছিল। আর এই 1949 26শে নভেম্বর, যে 26শে নভেম্বর ডেটটা যেটা ছিল, এটা হয়ে গেলো কনস্টিটিউশন ডে। কনস্টিটিউশন ডে, ওকে। নেক্সট এবার কি হয়, একটা আমি তারিখ বলছি, 1930 সালের লাহোর অধিবেশন। 1930 সালে লাহোর অধিবেশন, এটা কি? আইএনসির বলেছিলাম যে অধিবেশন হতো প্রতি বছর, তার মধ্যে একটা অধিবেশন লাহোর অধিবেশন হয়েছিল 1930 সালে। এটা কে করেছিল? অধিবেশনটা করেছিল জওহরলাল নেহরু। এবার জওহরলাল নেহরু বলে দিয়েছিলেন 1930 সালে এই যে লাহোর যে অধিবেশন হয়েছিল, ওই 1930 সালে লাহোর অধিবেশনে উনি বলেছিলেন যে এইটাই হলো আমাদের স্বাধীনতা দিবস। 1930 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীনতা দিবস। দিয়ে উনি কী করেছেন? রাভি নদীর তীরে কী করেছেন? পতাকা উত্তোলন করেছেন, মানে ফ্ল্যাগ হোস্টেজ করেছিল। দিয়ে বলেছে এটা আমাদের পূর্ণ স্বরাজ পেলাম আজকে আমরা। তো এই 26 নভেম্বর ওটাকে সেলিব্রেট করা হয় ডে অফ পূর্ণ স্বরাজ, ওকে। তার পূর্ণ স্বরাজ ডে ওয়াজ সেলিব্রেটেড এই 1930 সালে, মানে 1930 বলতে 1929 সালে, 1929 সালে রাত্রি 12টায়, তারপরে 1930 হয়ে যায়, ওকে। সরি 1929 সালে হয়েছিল রাত্রেবেলায়। তো তারপরে 1930-এ এটা ওই ফ্ল্যাগ হোস্টেজটা করা হয়, ওকে, ঠিক আছে। আর এই 26শে নভেম্বরটা হয়েছিল, 26শে জানুয়ারি হয়েছিল। তো যেহেতু 26শে জানুয়ারি হয়েছিল, তার জন্য 26শে জানুয়ারিটা আমাদের তো স্বাধীনতা পাইনি, আমরা 15 আগস্ট পেয়েছি, তাই 26 জানুয়ারিকে বলা হলো রিপাবলিক ডে, ওকে, রিপাবলিক ডে। তখন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়, তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু আমাদের তখন অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল 395টা আর্টিকেল, 8টা স্কেডিউলস, 22টা পার্ট। এগুলো কি পরে জানবো, এখন না। এবার কি হয়,
বললাম যে 26শে নভেম্বর 1949 সালে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডাপ্ট করা হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি কেম ইনটু ফোর্স। ওকে, এবার হ্যাঁ ঠিক আছে, এবার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কবে আমাদের অ্যাডাপ্ট করা হয়, যে হ্যাঁ ওটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হবে, কী হবে না হবে এগুলো পরবর্তীকালে আমরা একটা জায়গাতে করে নেব। কিন্তু আমাদের এখন জানতে হবে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা যে ড্রাফটিং কমিটি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়ে গেল, ওকে, তো এখানকার কিছু ফ্যাক্ট আছে। ওকে, তো আজকে এইটুকুই থাক। সো সাম ফ্যাক্ট বা যদি আরও মানে যে বিষয়গুলো আরও কিছু সাম যে সিগনিফিকেন্ট কিছু ফ্যাক্ট আছে, যে লিগ্যাল বা কনস্টিটিউশন অ্যাডভাইজার কে ছিল, চিফ ড্রাফটসম্যান কে ছিল, কতজন মেম্বার কনস্টিটিউশনে ওখানে সিগনেচার করেছিল, কনস্টিটিউশন যে হাতের লেখাটা ওটা হাতে লেখা হয়েছিল অবশ্যই, তার ক্যালিগ্রাফার কে করেছিল, হিন্দিতে কে করেছিল, ইংলিশে কে করেছিল, বা তার ডিজাইনটা কে করেছিল। ওকে, তো এগুলো কিছু ব্যাপার জানা আছে, তো এটা নেক্সট ক্লাসে করবো। থ্যাংক ইউ। সো ঠিক আছে, যারা দেখলে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লেগেছে না খারাপ লেগেছে। সো থ্যাংক ইউ, ঠিক আছে, আর কমেন্ট করে জানিও যে নেক্সট ক্লাস চাই কিনা। ওকে, টাটা।